বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 6 এর লাস্ট সামেটিভ অর্থাৎ থার্ড সামেটিভের একটি কবিতা, ইংরেজি কবিতা যার নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, এবং এটা তোমাদের হচ্ছে লেসন 9। তো এই কবিতাটা খুব সুন্দরভাবে বোঝানো হবে, ডিসকাস করা হবে। কাজেই সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলবো যে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে। চ্যানেলে প্রথমবার তুমি যদি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে। তার ফলে কী হবে, এরকমই ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা কিন্তু সবার আগে নেক্সট টাইম মিস না করে পেয়ে যাবে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে আসবো। তো ভিডিওর শুরুতেই আমি একটা ব্যাপারে ডাউট ক্লিয়ারিং করে দিই। দেখো, কবির নাম শুনে বা কবির এখানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে কবি একজন পুরুষ ভদ্রলোক বা পুরুষ মানুষ। কিন্তু আমরা যদি 91 পৃষ্ঠা অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের তোমরা যদি 91 পৃষ্ঠাতে দেখো নিচের দিকে, ওখানে একটা মেয়ের ছবি দিয়ে, বাচ্চা মেয়ের ছবি দেওয়া রয়েছে এবং তার সঙ্গে তার বাবা রয়েছে। তো আমি কথাটা এটা বলতে যাচ্ছি যে তোমাদের যদি প্রশ্ন আসে এবং প্রশ্নের মধ্যে সাপোজ তোমাকে হি অথবা শি ইউজ করতে হচ্ছে, তো তোমার চোখের সামনে তো এই বাচ্চা মেয়েটার ছবি ফুটে উঠবে, সেজন্য তুমি শি লিখে দেবে। ন্যারেটর বা দ্য পোয়েটের পরিবর্তে তোমরা হয়তো শি লিখবে অ্যাজ এ প্রোনাউন। তো শি কিন্তু লিখবে না, যতই এখানে বাচ্চা মেয়ের ছবি দেওয়া থাকুক তোমরা কিন্তু শি লিখবে না। কারণ এটা কিন্তু একজন পুরুষ মানে কবি, সেই জন্য তোমাকে যতই এখানে নিচে মেয়ের ছবি দেওয়া থাকুক না কেন, তোমাকে কিন্তু মানে পোয়েটের পরিবর্তে তোমাকে হি প্রোনাউন ইউজ করতে হবে। তুমি শি ইউজ করলে কিন্তু হবে না, সমস্যা হতে পারে। তো এটা আমি একটা ডাউট ক্লিয়ারিং করে দিলাম। তো আমরা চলে আসবো সরাসরি কবিতায়। দেখো, কবি লিখছেন এবং আমাদেরকে মনে রাখতে হবে কবি কিন্তু একটু লিরিক্যাল পোয়েট, মানে তিনি গান নিয়ে বা গানের রচনা নিয়ে তিনি কিন্তু অনেক কিছু লেখালেখি করেছেন, গান রচনা নিয়ে তিনি অনেক কিছু লেখালেখি করেছেন। তো আমরা চলে আসবো কবিতার আলোচনায়। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, অর্থাৎ আমি আমার বাবার সাথে যাব লাঙল দিতে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, টু দ্য গ্রিন ফিল্ড, টু মানে কোথায় যাব, তো টু দ্য গ্রিন ফিল্ড মানে সবুজ জমিতে, বাই দ্য সি। বন্ধুরা এখানে বাই মানে কিন্তু দ্বারা নয়, এখানে বাই মানে বিসাইড মানে পাশে, দ্য সি সমুদ্রের পাশে। আর এখানে গ্রিন ফিল্ড এবং এটা বড় হাতেরও করা রয়েছে। তো আমাদের এখন প্রশ্ন হতে পারে যে গ্রিন, এখানে হোয়াই ইজ দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ গ্রিন ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। কবিতার প্রথম স্তবকে জমির রং সবুজ কেন? বিকজ সো মেনি উইডস হ্যাভ অলরেডি গ্রন ইন দিস ফিল্ড, মানে এই জমিতে অনেক পরিমাণে কিন্তু আগাছা জন্মেছে। সো দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ গ্রিন, সেই জন্য কিন্তু এই জমির রং সবুজ, মাঠের রং সবুজ। তো অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস, তো রুকস মানে হচ্ছে দাঁড় কাক, ক্রোজ মানে হচ্ছে এমনি কাক, অ্যান্ড দ্য সিগালস, সিগালস মানে হচ্ছে শঙ্খচিল বা গাংচিলও বলা যেতে পারে। তো এই যে রুকস পাখি বা রুক পাখি আর কি, যেটা মানে যেটা দাঁড় কাক আর কি, কাক এবং কাকেরা মানে দাঁড় কাকেরা এবং কাকেরা এবং গাংচিলেরা উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পিছনে পিছনে ফ্লকিং মানে হচ্ছে বন্ধুরা ঝাঁক বেঁধে বা পাল বেঁধে ঘিরে আসা। তো ঝাঁক বেঁধে ঘিরে আসবে, আফটার মি মানে আমার পিছু পিছু, তাহলে এই পাখিগুলো আমার পিছু পিছু ঝাঁক বেঁধে ঘিরে আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, তো আই উইল সিং আমি গান গাইব, টু দ্য পেশেন্ট হর্সেস, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যবান, হর্সেস মানে হচ্ছে ঘোড়া, তাহলে ধৈর্যবান ঘোড়াগুলির প্রতি আমি গান গাইব। বন্ধুরা এখানে ঘোড়ার প্রসঙ্গ আবার কেন আসছে? জমিতে ঘোড়া কোথার থেকে আসছে? বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আমরা ইন্ডিয়ান, আমরা কিন্তু লাঙল দিই, যদিও লাঙলের প্রথা অনেকটা উঠে যাচ্ছে। আমরা জানি যে এখন মেশিনের মাধ্যমে অর্থাৎ ট্রাক্টর, বিভিন্ন জমি চাষ করার ট্রাক্টর রয়েছে, তার মাধ্যমে কিন্তু লাঙল দেওয়া হয় জমিতে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজ থেকে এই কবি যখন লিখছেন তখন, বা আজ থেকে প্রায় 40-50 বছর আগে, মানে তখন কিন্তু ট্রাক্টর বলে কিছুই ছিল না। তখন আমাদের দেশে বলদ গরুতে লাঙল টানতো। কিন্তু মনে রাখতে হবে এটা তো অ্যাকচুয়ালি ইংল্যান্ডের দিকের, ইংল্যান্ড না অ্যাকচুয়ালি ইনি আইরিশ, তিনি অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের কবি। তো আয়ারল্যান্ডে বা তোমার ইউরোপিয়ান কান্ট্রিতে ওখানে কিন্তু ঘোড়াতেই লাঙল টানে। তো সেই জন্য এখানে হর্সেসের
প্রসঙ্গ এসেছে। তাহলে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, অর্থাৎ আমি গান গাইবো। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যবান, হর্সেস মানে ঘোড়াগুলি, অর্থাৎ ধৈর্যবান ঘোড়াগুলির প্রতি আমি গান গাইবো। উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য এয়ার, তো উইথ দ্য লার্ক, লার্ক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, মানে লার্ক নামক গায়ক পাখির সঙ্গে বা লার্ক পাখির সঙ্গে, ইন দ্য শাইন অফ দ্য এয়ার অর্থাৎ বাতাসের ঔজ্জ্বল্যতার মধ্য দিয়ে, বাতাসের ঔজ্জ্বল্যতার মধ্য দিয়ে, শাইন মানে আমরা জানি ঔজ্জ্বল্যতা, তাহলে বাতাসের ঔজ্জ্বল্যতার মধ্য দিয়ে আমি গান গাইব ধৈর্য মানে লার্ক পাখির সঙ্গে ধৈর্যবান ঘোড়াগুলির প্রতি। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্ল সং, এবং আমার বাবা উইল সিং মানে গাইবেন দ্য প্ল সং, প্ল মানে হচ্ছে লাঙল, তাহলে লাঙলের গান গাইবেন তিনি। দ্যাট ব্লেজেস দ্য ক্লিভিং শেয়ার, তো ক্লিভিং শেয়ার, দেখো বন্ধুরা ক্লিভিংটা কী জিনিস, দেখবে তোমরা যদি কখনো দেখে থাকো, দেখা তো উচিত, অবশ্যই দেখবে লাঙল যখন দেওয়া হয়, লাঙলের ফলা, লাঙল তোমরা চেনো, লাঙলের ফলা যখন মাটির মধ্য দিয়ে মাটিটা খুঁড়তে খুঁড়তে যায়, তখন মানে মাটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় আর মাঝখান দিয়ে একটা নালা মতো তৈরি হয় এবং তার দুই পাশে মাটি কিন্তু উল্টে যায়, এইভাবেই চাষটা হয় লাঙলের মাধ্যমে। তো এই যে মাটিটা ফাঁকা হয়ে যাচ্ছে বা মাটিটা আলগা হয়ে যাচ্ছে বা মাটিটা ভাগ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় ক্লিভিং। আর শেয়ার মানে হচ্ছে ভাগ করে নেওয়া। তো এর অ্যাকচুয়াল, এর এক্স্যাক্ট মানে এই লাইনটার, সেটা হচ্ছে যেটা জমির বিভাজনকে আশীর্বাদ করে, এরকম তোমরা লিখবে, যেটা জমির বিভাজনকে আশীর্বাদ করে। এরপর আমি চলে আসবো আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, নেক্সট স্ট্যাঞ্জা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে চাষের যে তিনটি স্টেজ, প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং অর হারভেস্টিং, তো এই তিনটি স্টেজের কথা কিন্তু এখানে বলা রয়েছে। তো এবার আমরা চলে আসবো সোয়িংয়ের ব্যাপারে। তো আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, আর সোয়িং মানে হচ্ছে টু সো, মানে বুনতে, ঠিক আছে। আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, অর্থাৎ আমি আমার বাবার সাথে যাব ফসলের বীজ বপন করতে, কেমন, সোয়িং মানে বপন করা, তাহলে বীজ বপন করতে আমি যাব আমার বাবার সঙ্গে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, তো রেড ফিল্ড মানে লাল জমিতে, বাই দ্য সি মানে সেই একই সমুদ্রের পাশে। এখন লাল জমি কেন, হয়তো বা সমুদ্রের পাশে যেহেতু, তাই সেই নুড়ি কাঁকর বালির জন্য সেখানকার মাটি লাল হওয়াটাই স্বাভাবিক। এবং আমরা জানি যে মানে মাটিতে বেশ কিছু রাসায়নিক থাকলে সেগুলো লাল হয়, তো সেই জন্য কিন্তু সমুদ্রের পাশে যেহেতু, সো দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ রেড ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। তো সমুদ্রের পাশে লাল জমিতে আমি যাব। অ্যান্ড দ্য মার্লস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাশেস, এবং এই যে এখানে আমরা আলাদা পাখির নাম পাচ্ছি, মার্ল পাখি, মার্ল পাখিরা, রবিন পাখিরা এবং থ্রাশ পাখিরা, এরা কি করবে, উইল কাম ফ্লকিং আফটার মি। এই ক্ষেত্রে কিন্তু যখন বপন করতে যাওয়া হচ্ছে বীজ, বা কবি যখন বপন করতে যাচ্ছেন, তখন এই সমস্ত পাখিগুলো তার পিছনে কিন্তু ঝাঁক বেঁধে ধাওয়া করে আসবে বা তাকে ঘিরে আসবে, কবিকে ঝাঁক বেঁধে ঘিরে আসবে এই সমস্ত পাখিরা। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোর্স, তো স্ট্রাইডিং মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, কেমন, মানে কঠোর পরিশ্রমী, সোয়ার্স মানে বীজ বপনকারী, অর্থাৎ যারা বীজ বপন করে, কেমন, যেরকম কাম মানে কি আসা, আর কামার মানে কি যারা আসে, মানে নাউন, তো সেরকমই সোয়ার, সো তো ভার্ব, তো সোয়ার মানে হচ্ছে যারা বীজ বপন করে, এটা কিন্তু নাউন। তো বীজ বপনকারী সেই কঠোর পরিশ্রমী সেই বীজ বপনকারীদের উদ্দেশ্যে আই উইল সিং, আমি গান গাইব। উইথ দ্য ফিন্স অন দ্য ফ্লাওয়ারিং স্লো, তো ফিন্স মানে হচ্ছে বন্ধুরা, ফিন্স মানে ওয়ান কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, তো ফিন্স পাখির সঙ্গে আমি গান গাইব অন দ্য ফ্লাওয়ারিং স্লো। বন্ধুরা ফ্লাওয়ারিং স্লো মানেটা একটু বুঝে নিতে হবে। দেখো স্লো মানে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ মানে জঙ্গলের মধ্যে যে ফুল আর কি, মানে জংলি ফুল, কেমন, বুনো ফুল যেটাকে বলা হয় আর কি। তো স্লো মানে আমরা ওটা বলতে পারি। ফ্লাওয়ারিং মানে হচ্ছে প্রস্ফুটিত, অর্থাৎ প্রস্ফুটিত মানে বুনো ফুলের যে বাগিচা, তার উপরে আমি ফিন্স পাখির সঙ্গে গান গাইব। দেখো বন্ধুরা এগুলো কবিতা, এর কিন্তু এক্স্যাক্ট মানে করা যায় না, এবং তোমরা যে নোট বইতে পড়ো এগুলো কিন্তু সঠিক মানে হয় না। মনে রাখতে হবে একটা ভাষার থেকে অন্য ভাষায় ভাষান্তর করতে গেলে
ট্রান্সলেশন করতে গেলে তার মধ্যে ফাঁক অবশ্যই থেকে যায়, এক্স্যাক্ট কিন্তু মানে করা যায় না। কবি যে সেন্সে এই কবিতাটা মানে করতে চেয়েছেন বাংলা করতে গেলে কিন্তু এক্স্যাক্ট মানে আসবে না। আর নোট বইয়ের মানে তো একেবারে উদ্ভট টাইপের দেওয়া থাকে, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো, বিশেষ করে এই কবিতাটা। তো তাহলে উইথ দ্য ফিন্স অন দ্য ফ্লাওয়ারিং স্লো, অর্থাৎ প্রস্ফুটিত যে বুনো ফুলের বাগিচা তার উপরে আমি ফিন্স পাখির সঙ্গে গান গাইব সেই কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের উদ্দেশ্যে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা উইল সিং মানে গাইবেন, সিড সং মানে বীজ বপনের গান বা বীজের গান। আমার বাবা বীজ বোনার গান বা বীজ বপনের গান গাইবেন। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, দ্যাট মানে যেটা মানে কোনটা, ওই গানটা, ওই যে সিড সং আর কি, বীজ বপনের গান। তো ওটা কিন্তু অনলি দ্য ওয়াইজ মেন নো, শুধুমাত্র মানে জ্ঞানী, ওয়াইজ মানে কিন্তু জ্ঞানী লোকেরাই জানে যে গানটা। চলে আসবো আমরা লাস্ট স্ট্যান্ডায়। আইল গো উইথ মাই ফাদার আর রিপিং, অর্থাৎ রিপিং মানে কিন্তু হারভেস্টিং, মানে কেটে ফেলা, ফসল কেটে ফেলা। তাহলে আমি আমার বাবার সঙ্গে যাব শস্য কর্তন করতে। শস্য কর্তন, ভাষাটা মনে রাখতে হবে। আমি আমার বাবার সাথে যাব শস্য কর্তন করতে। শস্য কর্তন মানে কেটে ফেলা। তো আমি বাবার সঙ্গে যাব শস্য কর্তন করতে টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। তো বাই দ্য সি মানে সমুদ্রের পাশে, আর ব্রাউন ফিল্ড মানে হচ্ছে বাদামি জমি। বন্ধুরা এখানে বাদামি কেন রং হয়েছে, বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম কথা আমরা এটা মানে বিভিন্ন বলতে এটাই সব থেকে বেশি কারণ হতে পারে, সেটা হচ্ছে যে কবি বা তার বাবা মাঠে যে ফসল বুনেছেন সেটার রঙই বাদামি। এখন কি ফসল বুনেছেন সেটা তো আমাদেরকে কবি বলছেন না, তো যে ফসল বোনা রয়েছে সেটাই বাদামি বলে আমরা ধরে নেব। সেই জন্যে দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ ব্রাউন ইন দ্য লাস্ট স্ট্যান্জা অর দ্য থার্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম। তো আমি আমার বাবার সঙ্গে যাব সমুদ্রের পাশের বাদামি রঙের জমিতে আমি ফসল কর্তন করতে বা শস্য কর্তন করতে আমি যাব। অ্যান্ড দ্য গিজ মানে হচ্ছে রাজহংসী, মানে মহিলা রাজহাঁস। আমরা জানি এই গিজের মাস্কিউলিন হচ্ছে গ্যান্ডার। তো রাজহংসী এবং রাজহংসীরা, অ্যান্ড দ্য পিজিয়ন্স মানে পায়রা আমরা জানি, অ্যান্ড দ্য স্প্যারোস এবং চড়ুই পাখি, এরা কি উইল কাম ফ্লকিং আফটার মি। তো আমার দিকে কি ফ্লকিং মানে আবার সে একই ঝাঁক বেঁধে ধাওয়া করে আসবে বা ঝাঁক বেঁধে আমাকে ঘিরে আসবে। আই উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স, তো আমি গান গাইব ওয়ারি মানে হচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত। রিপার্স মানে শস্য কর্তনকারী, মানে যারা শস্য কর্তন করে মানে কাটে, ফসল যারা কাটে তাদেরকে শস্য কর্তনকারী বলা হয়। তো সেই ওয়ারি রিপার্স, আচ্ছা ওয়ারি কেন, বিকজ দে আর ওয়ার্কিং হার্ড ইন দ্য হিট অফ দ্য সান ইন দ্য ফিল্ড অফ দ্য পোয়েট অফ অ্যান্ড হিজ ফাদার। কবি এবং তার বাবার জমিতে আসলে শস্য কর্তনকারীরা অনেকক্ষণ ধরে কাজ করছেন ওই সূর্যের প্রখর তাপে, সেই জন্য কিন্তু তারা ওয়ারি হয়ে গেছে, কেমন মানে ক্লান্ত হয়ে গেছে। তো আই উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স, এবং আমি গান গাইব সেই ক্লান্ত শস্য কর্তনকারীদের উদ্দেশ্যে উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান। তো উইথ দ্য রেন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। তো রেন পাখির সঙ্গে আমি গান গাইব ইন দ্য হিট অফ দ্য সান, মানে সমুদ্র মানে হিট মানে কি উত্তাপ, আর এখানে সান মানে কিন্তু আমরা রোদ্দুর ধরে নেব, মানে প্রচুর উত্তপ্ত রোদ্দুরের মধ্যে আমরা মানে কবি গান গাইবেন রেন পাখির সঙ্গে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য শাইদ সং, এবং আমার বাবা তিনি কিনা শাইদ মানে এটা উচ্চারণ হচ্ছে শাইদ মানে হচ্ছে কাস্তে কি জিনিস, ফসল কাটতে এরকম বাঁকানো যে ধাতব যে অস্ত্রটা পাওয়া যায় চাষের জন্য আর কি, তো ওটাকেই কিন্তু শাইদ বলা হয়, যেটাকে কাস্তে বলা হয়। তো সেই কাস্তের গান গাইবেন আমার বাবা। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, তো এই যে লাস্ট লাইনটা দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, এটা যদি আমরা এক্স্যাক্ট মানে করি তাহলে কী হবে, যেটা আনন্দ দেয় শস্য কর্তন করা সংঘটিত হওয়ার উদ্দেশ্যে বা শস্য কর্তন সম্পন্ন হওয়ার জন্য, এরকম কিন্তু আমরা বলতে পারি শস্য কর্তন সম্পন্ন হওয়ার জন্য। এই যে ডান রয়েছে,
তাহলে সম্পন্ন হওয়ার জন্য। তো বন্ধুরা আশা করব যে কবিতার লাইনগুলো তোমরা যথেষ্ট বুঝতে পারলে, পরিষ্কারভাবে বুঝতে পারলে। যদি এর পরেও কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। কমেন্ট সেকশনটা তোমাদেরই জন্য, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কোনো লাইনে যদি অন্য কোনো মানে মনে এসে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তো তোমাদেরকে অবশ্যই লাস্ট আরেকবার বলবো যে অবশ্যই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, যাতে তুমি নেক্সট ভিডিওগুলো সবার আগেই পেতে পারো। এবং ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে টাটা।